ভেরি নাইস। উত্তেজিত ইলেকট্রন বিন্যাসটি করার পূর্বে অবশ্যই যে মৌলের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে চাই সেটি কি করতে হবে? অবশ্যই তার নরমাল ইলেকট্রন বিন্যাসটি ভালোভাবে করতে হবে। কি করতে হবে বলো তো? বলো নরমাল ইলেকট্রন বিন্যাসটি কিভাবে করতে হবে? ভালোভাবে করতে হবে। কি প্রশ্ন করো? আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেন পরমাণুর উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করব। এর জন্য নাইট্রোজেনের 1s2 2s2 2s2 2p6 সরি 2p এখানে হবে 3। তাহলে দেখো নাইট্রোজেনের নরমাল ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলেছি, ঠিক আছে। এখন যদি যে কোনো মৌলে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে কি করতে হবে? তার প্রতীকের মাথায় স্টার মার্ক করতে হবে। কি করতে হবে? স্টার মার্ক। এর জন্য আমরা নাইট্রোজেনের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার পূর্বে তার মাথায় একটি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। নাইট্রোজেন ইজ ইকুয়াল টু 1s2 2s 2px 2py 2pz। এখানে খেয়াল রাখতে হবে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে হলে শুধুমাত্র যোজ্যতা স্তর নিয়ে কাজ করতে হয়। কি নিয়ে কাজ করতে হয়? যোজ্যতা স্তর। হোয়াট ইজ কল্ড যোজ্যতা স্তর? যোজ্যতা স্তর কাকে বলা হয়? সেক্ষেত্রে আমাদের বলতে হবে ইলেকট্রন বিন্যাস করার পর কোন মৌলের সর্বশেষে যে শক্তি স্তরটি পাওয়া যায়, কোন মৌলের সর্বশেষে যে প্রধান শক্তি স্তর পাওয়া যায় তাকে বলা হয় উত্তেজিত শক্তি যোজ্যতা স্তর। তাকে কি বলা হয়? যোজ্যতা স্তর। তাহলে তোমার যোজ্যতা স্তর এখানে নাইট্রোজেনে আমরা দেখতে পাচ্ছি 2 হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তর। এর জন্য আমাদের মনে রাখতে হবে 2 সামনে কতটুকু পর্যন্ত আছে? s পর্যন্ত। তাহলে 2s 2p এই পুরাটুকু হচ্ছে আমাদের যোজ্যতা স্তর। কি স্তর বলো তো? যোজ্যতা স্তর। এখন এই যোজ্যতা স্তর নিয়ে আমাদের উত্তেজিত ইলেকট্রন বিন্যাসের সকল কাজ করতে হবে। এখানে মনে রাখতে হবে উত্তেজিত অবস্থায় শুধু অরবিটাল বিয়োজিত হবে, যে যোজ্যতা স্তরের অরবিটাল গুলো শুধু বিয়োজিত হবে। কোন অরবিটাল? কোন স্তরের অরবিটাল? যোজ্যতা স্তরের। এর জন্য আমি দেখো 2s 2p এখানে p অরবিটাল 3 অংশে বিয়োজিত হয়, px py pz। সামনে যে প্রধান শক্তি স্তর এই সংখ্যাটি চেঞ্জ হবে না, এর জন্য দিয়েছি 2px 2py এন্ড 2pz। বুঝতে পারছো সবাই? এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, তোমার প্রশ্ন স্তরে স্যার এখানে আমরা s অরবিটাল ভাঙবো না, এখানে s অরবিটাল ভাঙার কোনো যুক্তিকতা নেই, কারণ s অরবিটাল বিয়োজিত হতে পারে না। কেন ভাঙতে পারে না বা কেন বিয়োজিত হতে পারে না? এই প্রশ্নের উত্তরটি হবে s অরবিটালের কোনো দিকধর্মিতা নেই। p অরবিটাল দিকধর্মিতা আছে। p অরবিটাল x অক্ষ বরাবর চলতে পারে, y অক্ষ বরাবর চলতে পারে, z অক্ষ বরাবর চলতে পারে। p x অক্ষ বরাবর চললে px, y অক্ষ বরাবর চললে py and z অক্ষ বরাবর চললে pz। d অরবিটালকে 5 অংশে বিয়োজিত করা যায়, dxy dyz dzx। আমরা এটা লিখে দেখাতে পারি dxy dxy dyz dzx dx square minus y square and dz square। এই 5টি অংশে বিয়োজিত হয়। f অরবিটাল সেখানে 7টি অংশে বিয়োজিত হয় এবং p অরবিটাল আমাদের বিয়োজিত হয় 3টি অংশে। এখন উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে হলে তোমাকে দেখতে হবে যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন আছে। আমি দেখতেছি যোজ্যতা স্তরে এখানে 5টি ইলেকট্রন রয়েছে, s অরবিটালের গুলো s অরবিটালে দিয়ে দিচ্ছি। এখন দেখো এখানে p অরবিটালে 3টি ইলেকট্রন রয়েছে, প্রত্যেকটা অরবিটালে একটি করে ইলেকট্রন প্রবেশ করে। বিজ্ঞানী হুন্ট নামের একজন বিজ্ঞানী ছিলেন, তিনি প্রকাশ করেছেন প্রত্যেকটা বিয়োজিত অরবিটালে 2টি করে সর্বোচ্চ ইলেকট্রন প্রবেশ করতে পারে। তবে এই ইলেকট্রন প্রবেশের নিয়ম হচ্ছে প্রত্যেকটা বিয়োজিত অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করার পর যদি কোনো ইলেকট্রন অবশিষ্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আবার প্রথম থেকে ইলেকট্রন প্রবেশ করাতে হবে। উদাহরণস্বরূপ আমরা এখানে প্রয়োগ করতে পারি, যেমন p5 হলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? 3p5 দিলাম, এই ক্ষেত্রে হবে 3px 3py and 3pz। তোমরা সবাই এখানে খেয়াল করবা যে p মাথায় এখানে ইলেকট্রন রয়েছে কয়টি বলো তো? p মাথায় ইলেকট্রন রয়েছে 5টি। সুতরাং প্রত্যেকটিতে প্রথমে 1 1 1 একটি করে গেল। 5টা থেকে আমরা যখন 3টি ইলেকট্রন বাদ দিয়েছি তখন আমাদের হাতে ইলেকট্রন কয়টা আছে? 2টি আছে। কয়টা আছে? 2টি। সেই ক্ষেত্রে আমরা আবার প্রথম থেকে দেওয়া শুরু করব। কোনো কারণে আমরা মাঝখান থেকেও দিতে পারবো না, কোনো কারণে শেষ থেকেও দিতে পারবো না। তাহলে এখন প্রথম থেকে দিলে px এর 2টি ইলেকট্রন হয় আর py এর 2টি ইলেকট্রন হয়, pz এ থাকে কয়টা ইলেকট্রন বলো তো? একটা ইলেকট্রন। তাহলে এখানে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার সময় বলো তো কি? উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার সময় বিয়োজিত অরবিটালে যে ইলেকট্রনগুলো বিজোড় অবস্থায় থাকে শুধুমাত্র তারাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে। শুধুমাত্র কারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে? শুধুমাত্র এই বিজোড় ইলেকট্রনগুলো। আর জোড় ইলেকট্রনগুলো কখনোই কোনো কারণে
ওই বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে না, এর জন্য এরা যৌগ গঠন করার পরেও মুক্ত অবস্থায় অবস্থান করে, তাই তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। আর এই বিজোড় ইলেকট্রন গুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে বিধায়ী একে বলা হয় কি বন্ধনজোড় ইলেকট্রন। আমরা দেখবো এখানে এটাকে বক্স স্টাইল বলা হয়, মুন্ডের নিয়ম অনুসারে বক্স স্টাইলে প্রকাশ করা হয়। কিন্তু নরমালি আমরা যখন প্রকাশ করব তখন সেই ক্ষেত্রে 3p5 কে আমরা এভাবে লিখতে পারি 3px2 3py2 3pz is 1, এভাবে আমরা প্রকাশ করব। বুঝতে পারছো সবাই? তাহলে খালি বুঝতে পারছো তো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন বের হয়েছে কয়টি? 3টি। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন এখানে কয়টি? 3টি। আর এখানে জোড় ইলেকট্রন রয়েছে কয়টি? 2টি। এজন্য নাইট্রোজেন যদি কয়টা রয়েছে এখানে? একটা। জোড় ইলেকট্রন যখন বলা হবে তখন বলতে হবে 180। কয়টা বলতে হবে বলো তো? 80। বুঝতে পারছো? এই ছিল আমাদের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস। আমরা যদি ফসফরাসের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করি, ফসফরাস 15, সেই ক্ষেত্রে আমাদের বের হয়ে আসছে 1s2 2s2। আমরা এটাকে প্রথমে নরমাল ইলেকট্রন বিন্যাস আকারে দেখাই 2p2, আর এখানে পাচ্ছি 2p6 3s2 3p, এখানে দিয়ে দিলাম 5। ঠিক আছে? এখন এটাকে এক্সাইটেড আকারে, তাহলে অবশ্যই মাথার মধ্যে কিছু নিতে হবে, স্টার মার্ক করতে হবে। স্টার মার্ক করলে আমরা এখানে পাচ্ছি 3px 3py and 3pz। সবাই খেয়াল করবা এখানে যখন আমরা তৃতীয় শক্তি স্তরে আসি, তৃতীয় শক্তি স্তরে 3d অরবিটাল আছে, আর এই 3d অরবিটাল অপূর্ণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? অপূর্ণ। আমাদের d অরবিটাল এখানে কয়টা ইলেকট্রন ছিল বলো তো? 3টা ছিল। কয়টা ছিল? 3টা ছিল না কয়টা ছিল? 3টা। তাহলে এক্ষেত্রে 1 1 1 বিজোড় ইলেকট্রন এই ক্ষেত্রে বের হয়েছে কয়টা বলো তো? যোজিতা স্তরে 3টা। এখন এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী হবে কত বলো? ফসফরাসের যোজনী 3, এখানে ফসফরাসের যোজনী কত? 3। এখন পরবর্তী পজিশন অফ এক্সাইটেড পজিশন অফ 2 নাম্বার এক্সাইটেড পজিশন আমরা যদি এখানে দেখাই, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি স্টার মার্ক 2টা করলাম আমরা 1s2 2s2 2p6, এই 3s থেকে একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে কোথায় প্রবেশ করবে? 3d তে প্রবেশ করবে। অতএব 3s1 হবে, এখানে 3d1, মাঝখানে আমাদের 3px1 3py1 and 3pz1। এক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ যোজ্যতা স্তরে আমাদের বিজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে হলো 5টি। সুতরাং এর যোজনী হবে এক্ষেত্রে 5, যোজনী আর ব্যালেন্সি ইজ 5। বুঝতে পারছো সবাই? এভাবে আমরা উত্তেজিত ইলেকট্রন বিন্যাসের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন দ্বারা আমরা সেই মৌলের কি করতে পারি? যোজনী সংখ্যা বের করতে পারি। বুঝতে পারছো তো? তাহলে কিভাবে আমরা যোজনী সংখ্যা বের করবো? উত্তেজিত ইলেকট্রন বিন্যাস দ্বারাই একটা মৌলের আমরা কি করতে পারি? যোজনী বের করতে পারি। এবারে তোমরা তাহলে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে পারবা না এখন? ওকে, থ্যাংক ইউ। স্যার